স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি আমি তানজিনা অন্ত। কোনোভাবেই বন্ধ হচ্ছে না দেশে বিদেশি অবৈধ ক্ষুদ্র অস্ত্রের অনুপ্রবেশ। দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন প্রান্ত দিয়ে ঢুকে এসব অস্ত্র ছড়িয়ে পড়ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। অস্ত্রের এমন লাগামহীন অনুপ্রবেশের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান রয়েছে নিয়মিত অভিযানের। আসাদ হোসেনের ক্যামেরায় বদরুল আলম শাওনের বিশেষ রিপোর্ট। আমরা এই মুহূর্তে সীমান্তবর্তী একটি জেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছি। আমাদের কাছে তথ্য আছে এই অঞ্চল হয়েই মূলত ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার তৈরি বিভিন্ন অবৈধ অস্ত্র দেশে অনুপ্রবেশ করে। এসব অস্ত্র যারা সংগ্রহ করে বিক্রি করেন তাদের একজনকেই খুঁজে বের করার চেষ্টা করব আমরা। বিশ্বস্ত সোর্সের মাধ্যমে যশোর জেলার একটি সীমান্ত ঘেঁষা অঞ্চলে এমনই এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীর সন্ধান পাই আমরা। পূর্ব নির্ধারিত স্থানে যাওয়ার পর নিউজ 24-এর সামনে মেলে ধরা হয় একের পর এক অস্ত্র, যার মধ্যে দেখা যায় 9mm 7.6-এর মতো আধুনিক ক্ষুদ্রাস্ত্র। মূলত যশোর, সাতক্ষীরা ও বেনাপোলের সাথে লাগোয়া ভারতীয় সীমান্ত ঘেঁষা বিভিন্ন স্পট থেকে এসব বিদেশি অস্ত্র দেশের মধ্যে প্রবেশ করানো হয়। আমাদের এই অস্ত্রগুলো যেরকম ভারতের থেকে আসে, পাকিস্তান থেকে আসে, বিভিন্ন মাধ্যমে যায়, যেরকম কোনো কাঁচামালের ভিতরে যায়, কোনো মানে এমন ভাবে যায় যাতে কেউ সন্দেহ করতে না পারে। এই বর্ডার থেকে পার করার লোকও আলাদা আছে, আমাদেরই লোক আছে। চাহিদা অনুযায়ী এসব অস্ত্র নির্ধারিত দামে কিনে নেন ক্যাডাররা। এরপর এগুলো ব্যবহার হয় রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন দখল বাণিজ্যের সময়। 40 থেকে 50, 60, 70 এরকম বিক্রি হয় আমাদের কাছে। যেটা রাজনৈতিক ইস্যুও চলে করে, তারপরে অনেক বাড়ি দখল, অনেক ঘেঞ্জাম এগুলো করে বেড়ায়। বিশেষজ্ঞরা মনে করেন কেবল অভিযানের মাধ্যমে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব নয়। ড্রাগ বলি, প্রস্টিটিউশন বলি, এসবগুলোর সাথেই কিন্তু কোনো না কোনোভাবে গানের একটা ব্যবহার আপনি দেখবেন। অস্ত্রের ক্ষেত্রেও একজন ডিলার আছে, একজন মানে ইউজার আছে, একজন ক্যারিয়ার আছে। সব জায়গায় যদি একেবারে সিরিয়াসলি টাইট না দিই তাহলে শুধু একটা জায়গায় দিলে তো হবে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্তে অবৈধ অস্ত্র অনুপ্রবেশের অধিকাংশ স্পটই তাদের চিহ্নিত, সেই অনুযায়ী চলছে নজরদারি। তারা বিভিন্ন অভিনব উপায়ে তারা এই ধরনের অস্ত্র তারা পাচার করছে বা অস্ত্র দেশে নিয়ে আসছে। পার্শ্ববর্তী যে দুটি দেশ আছে, এই দেশ থেকেই অধিকাংশ অস্ত্র এসেছে মর্মেই কিন্তু আমরা এগুলো উদ্ধার করেছি। যে কোনো তথ্য পেলেই আমরা অবৈধ অস্ত্র যে অভিযান, এটা আমরা অবশ্যই করব। এলিট ফোর্স র্যাবের পরিসংখ্যান বলছে গত 3 বছরে বাহিনীটির হাতে মোট 1264টি অস্ত্র ধরা পড়ে, যার বিপরীতে গ্রেপ্তার করা হয় 1282 জনকে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচার নিশ্চিত করা সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান ও অনশন কর্মসূচিতে দাবি জানায় তারা। দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানান বক্তারা। বিস্তারিত নাইমাল জিকুর প্রতিবেদনে। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় পূজা মণ্ডপ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাটে হামলা ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই অবস্থান কর্মসূচি। এতে সংহতি প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দল। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সকল রাজনৈতিক দল সহ ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এ সময় সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন গঠন সহ 11 দফা দাবি সংগঠনটির পক্ষ থেকে তুলে ধরা হয়। হামলা ঠেকাতে না পারার জন্য দায়ী প্রশাসনের একটা অংশ। শুভ শক্তি যতই দুর্দণ্ড হোক না কেন, শুভ শক্তির কাছে তা পরাভব মানতে বাধ্য। সাম্প্রদায়িক সহিংসতার তদন্তে মাননীয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। একই দাবিতে বরিশালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান। নৈরাজ্যকর ঘটনা
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটির জেলা শাখাগুলো। এ সময় সাম্প্রদায়িকতার নামে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানানো হয়। সকাল ৬টা থেকে চলা এই প্রতীকী অনশন কর্মসূচি শেষ হয় বেলা ১২টায়। এরপর সংখ্যালঘু সম্প্রদায়ের এই সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রংপুরের পীরগঞ্জের সাম্প্রদায়িক হামলার ঘটনায় শুক্রবার রাতে টঙ্গী এলাকা থেকে সৈকত মণ্ডল ও রবিউল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হুমায়ুন কবির জীবনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ফেসবুকে ফলোয়ার বাড়াতে এবং ব্যক্তিগত ইমেজকে প্রচার করতেই এই মুহূর্তে গ্রাম পুলিশের কাছ থেকে পাওয়া সংবাদ হিন্দুদের আক্রমণে এক মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে এমন উস্কানিমূলক পোস্ট দেন সৈকত মণ্ডল। সেই পোস্টের সূত্র ধরেই হামলার ঠিক কাছাকাছি একটি মসজিদ থেকে মাইকিং করেন রবিউল ইসলাম। এরপর সৈকত নিজে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে উত্তেজনাকর বক্তব্য দিয়ে হামলায় অংশ নেন। শনিবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক জানান, পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম মোহাম্মদ সৈকত মণ্ডল ও তার সহযোগী মোহাম্মদ রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। সৈকত মণ্ডল তার যে নিজের ফেসবুক পেজ, এখানে সে অপপ্রচার করেছে, যেখানে প্রায় 3000 তার ফলোয়ার রয়েছে। তার যারা খুব ক্লোজ, সে একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত, তাদের মাধ্যমে সে একটি গ্রুপ তৈরি করেছে এবং সে সরাসরি হামলায় জড়িত ছিল। তিনি জানান, র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে প্রায় 30 জনকে গ্রেফতার করে এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। মুসলমানদের পক্ষে খুব সোচ্চার ছিল। এই বিষয়টাই সে বেসিক্যালি তার ফেসবুক পেজের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং মিথ্যা পরিচিত যে এই মাত্র একটি খবর পাওয়া গেল একজন মুসলমানকে হিন্দুরা মেরে ফেলেছে, যাতে সাধারণ জনগণ উত্তেজিত হয়, এতে আরো বেশি ক্ষোভের বশবর্তী হয়ে তারা বিভিন্ন ঘরবাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর করে। এদিকে কুমিল্লার পূজার মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইকবাল তাকে আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং অন্য আসামি যাদেরকে আমরা এখান থেকে ধরেছি, হুমায়ুন আর হচ্ছে ইকরাম, এদেরকেও 7 দিন, প্রত্যেকে 7 দিন করে আমাদের আদালত রিমান্ড করেছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এক চক্র। একই ইস্যুতে কথা বলেছেন সরকারের আরো কয়েকজন মন্ত্রী। শাহলী জয় রিপোর্ট। কুমিল্লায় কোরআন অবমাননার কথিত অভিযোগে পূজা মণ্ডপে হামলায় জড়িতদের বিচার করে শাস্তির আওতায় আনতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মন্ত্রীরা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পূজা মণ্ডপে হামলার ঘটনার চার্জশিট হলে এর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যখন পুলিশ প্রতিবেদন পাওয়া যাবে তখন এটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ট্রায়াল করা হবে। ভিডিও করা, ধারণ করা যেই এভিডেন্স, সেটা গ্রহণ করার একটা ধারা আছে, তো সেই ধারায় কোনো অসুবিধা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেয়া হবে না। আমরা সবকিছু বের করে ফেলছি, সব লোককে চিহ্নিত করে আমাদের হাতে, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা ধরা পড়েছে। আমরা কেন এই কাণ্ডটা ঘটিয়েছে সব আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হই। সিলেটে সাংবাদিকদের এক অনুষ্ঠানে সরকারের কঠোর অবস্থানের কথা জানান পররাষ্ট্রমন্ত্রীও। একটি অসাম্প্রদায়িক স্থিতিশীল অর্থনীতি গড়ে করার কাজ করছে এবং এই ক্ষেত্রে কোনো দুষ্ট প্রকৃতির লোক আপনারা ত্যায্য করবেন, আর এইটাকে খুব বাড়াবাড়ি করার দরকার নেই, ফলাও করার দরকার নেই এবং এটা শাস্তি যাদের পাওয়া সবাইকে শাস্তি দেওয়া হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম 2 নীতি নির্ধারক এবং সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ মনে করেন, ঘটনার প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার সরকারের কৃতিত্বকে বিতর্কিত করতে চাইছে বিএনপি। ওনারাই রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়ে তারা আবার নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল? মির্জা ফখরুলের কথায় মনে হচ্ছে ফখরুল সাহেবের কাছে ইকবালের বিষয়ে অধিকতর
তথ্য রয়েছে। তারা বলেন, বিএনপির বক্তব্য শুনে মনে হচ্ছে কুমিল্লার ঘটনা কিভাবে ঘটেছে তা বিএনপি ভালো করেই জানে। কদিন কোথায় ছিল এ ব্যক্তি? শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিতর্কিত করা বিএনপি। বিভেদ ভুলে গণতন্ত্র ফেরাতে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। নেতাদের অভিযোগ, ক্ষমতাসীনরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মতো বিভাজন তৈরি করেছে দেশে। এ পরিস্থিতির জন্য ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগেরও আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। শনিবার সকালে কুমিল্লার নানোয়া দিঘির পারে পরিদর্শনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে হিন্দু সম্প্রদায়ের স্থানীয়দের সঙ্গে কথা বলেন নেতারা। তারা আশ্বাস দেন, ঘটনার তদন্ত করে দোষীকে শাস্তি প্রদানের দাবি নিয়ে হিন্দু সম্প্রদায়ের সব কর্মসূচির সঙ্গে এক পথে হাঁটবে বিএনপি। ব্যর্থতার দায় স্বীকারে সরকারের প্রতি দাবি জানান বিএনপির প্রতিনিধি দলের প্রধান গয়েশ্বর চন্দ্র রায়। ইকবালের বাড়ি কুমিল্লা, আপনারা কুমিল্লার লোকেকে আবিষ্কার করেন এই ইকবাল কোন ইকবাল, এই ইকবাল কি সেই ইকবাল। এবং যেভাবে ফুটেজ তৈরি করা হয়েছে এটা সিনেমার শুটিং এর মতো। কিন্তু এই উন্মাদ এই ভবঘুরে কোরআন শরীফ চিনল কি করে? আর কোরআন শরীফটা কোনো জায়গায় না রাখা ওই জায়গায় রাখলো, এই মাথার মধ্যে এই বুদ্ধিটাকে ফেলে দিল। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে ভাষা সৈনিক অলি আহাদের নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভাটিতেও সাম্প্রতিক ঘটনায় সরকারের জোর সমালোচনা করেন বক্তারা। সংকট মোকাবেলায় সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের ছোটখাটো সমস্যাগুলো ভুলে যাই এই মুহূর্তে। আসুন আমরা একসাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ন্যূনতম যে 1971 সালের যুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য যেটা আমরা অর্জন করেছিলাম, আমরা একখানে একটা লড়াই করি, সংগ্রাম করি। দলটির নেতারা মনে করেন এসব হামলার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ রয়েছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ইসলাম সমর্থন করে না। শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার দ্রুত বিচার করতে হবে। কুমিল্লার ঘটনা ঘিরে কেউ কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। সংখ্যাগরিষ্ঠের ধর্মকে অবমাননা করে এক ধরনের উত্তেজনা তৈরি করে ঘোলা পানিতে স্বার্থ হাসিল করতে চায়। আমাদের বিশ্লেষণ বলছে, কুচক্রী মহলের এমন সুযোগ দেশের ক্ষমতাসীনরাই তৈরি করে দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় হামলায় 6 নিহতের ঘটনায় 8 জনকে আটক করেছে এপিবিএন। এই হত্যাকাণ্ডের পর ক্যাম্পে ক্যাম্পে চলছে সাঁড়াশি অভিযান। এদিকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যায় অংশ নিয়ে আজিজুল হক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছে এপিবিএন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আজিজুল। আইয়ুবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোররাতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পের মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের হামলায় 6 রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় এখনো থমথমে পুরো ক্যাম্প এলাকা। চাপা আতঙ্কে মুখ খুলছেন না কেউই। কঠোর নিরাপত্তার মধ্যে চলছে পুলিশের সাঁড়াশি অভিযানও। আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে আটক করেছেন তারা। এদিকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে এপিবিএন। শনিবার দুপুরে উখিয়ায় এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, মুহিবুল্লাহকে হত্যা করতে 2 দিন আগে পরিকল্পনা করে দুর্বৃত্তরা। উক্ত মিটিংয়ে কিলিং মিশনে অংশ নেয়া ধৃত আসামি আজিজুল হক সহ আরো 4 জন উপস্থিত ছিল। তথাকথিত দুর্বৃত্তদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ মুহিবুল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছে মর্মে উক্ত মিটিংয়ে আলোচনা করা হয়। কারণ হিসাবে বলা হয় যে মাস্টার মুহিবুল্লাহ রোহিঙ্গাদের ভিতর একজন বড় নেতা হয়ে উনি উঠেছিলেন। এর আগে শনিবার সকালে কুতুপালংয়ের লাম্বাসিয়া লোহার ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় কিলিং স্কোয়াডের সদস্য আজিজুল হক, মোহাম্মদ রশিদ প্রকাশ ওরফে মুর্শিদ আমিন, মোহাম্মদ আনাস ও নূর মোহাম্মদকে। 14 এপিবিএন পুলিশ ইতিমধ্যেই এই মামলার সন্দিগ্ধ হিসেবে আমরা 4 জন আসামিকে গ্রেফতার করেছি। তন্মধ্যে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইলিয়াস বিজ্ঞ আদালতে
ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি প্রদান করে। গেল 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে নিহত হন রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মুহিবুল্লাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে পিবিআই। তাকে বেনাপোল থেকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে চট্টগ্রামে আনা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। গেল 14 অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ভোলা জামিন আবেদন শুনানিতে অংশ না নিয়ে সময়ের আবেদন করেছিলেন। ওই দিন শুনানির পর আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে ভোলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরোয়ানা জারির পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা কাজ শুরু করে। চট্টগ্রাম ছেড়ে বেনাপোল যাওয়ার পর ভোলা গ্রেপ্তার হন। মূলত ভারতে পালানোর জন্যই বেনাপোল গিয়েছিল বলে তথ্য পেয়েছে পিবিআই। আজকে ভোলাকে অ্যারেস্ট করার পরে এবং তার 164 এর যে তথ্যগুলো এসছে সেই তথ্যগুলোতে তাদের যে রিলেশনটা, এই তিনজনের যে রিলেশনটা, এই রিলেশনটা মোটামুটি আমরা ধরে নিতে পারি এস্টাবলিশ হয়েছে। যে মামলা যেহেতু তদন্তাধীন অবস্থায় আছে, অগ্রগতি মেজারমেন্ট করে বলা যাবে না। তবে একটা অ্যারেস্ট হয়েছে, একটা বড় অ্যারেস্ট হয়েছে, সেই জন্য আমরা বলবো যে মামলার অগ্রগতি খারাপ নয়, এইভাবে আমি মন্তব্য করতে পারি। আজ চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে কুয়াকাটা পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী পায়রা সেতু। সকাল 10টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গণভবন থেকে সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে পুরো দক্ষিণাঞ্চলে চলছে উৎসবের আমেজ। সঞ্জয় কুমার দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর 2016 সালে সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। চলতি বছরের শেষ দিকে সেতুর নির্মাণ কাজ শেষ হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লঞ্জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন এটি নির্মাণ করে। 1470 মিটার দৈর্ঘ্য এবং 19.76 মিটার প্রস্থের এই ব্রিজটি এক্সট্রা ডোজ কেবল দিয়ে দুই পাশে সংযুক্ত। নদীর মাঝে একটি মাত্র পিলারের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে ব্রিজটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 1500 কোটি টাকা। বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত নির্বিঘ্নে যাতায়াত করতে সক্ষম হবেন, সময় সাশ্রয় হবে, ব্যয় সাশ্রয় হবে। সর্বোপরি কুয়াকাটা যে পর্যটন স্পট আছে আমাদের, সেখানে সেই কুয়াকাটা পর্যন্ত আমাদের পর্যটনের প্রসার ঘটবে। এদিকে সেতু উদ্বোধনের খবরে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। এই ব্রিজটা চালু হইলে দক্ষিণাঞ্চলের মানুষের উপকার হইবে, কুয়াকাটা পর্যটন কেন্দ্র উন্নতি হইবে। আমরা দক্ষিণাঞ্চলবাসী তার এই শুভ উদ্বোধনের অপেক্ষায় আছি। এই দক্ষিণ এলাকার মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নতি ঘটবে, এই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পদ্মা সেতু ও লেবুখালী সেতু চালু হলে কুয়াকাটা সহ সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য, বলছেন ব্যবসায়ীরা। ফেরিঘাটে যে ভোগান্তিটা হইতো সেই ভোগান্তিটা থেকে আমরা লাঘব পাবো। আমাদের কুয়াকাটা অনেক উন্নত হবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, পর্যটক আসলেই তো আমাদের কুয়াকাটা ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি হবে। দৃষ্টিনন্দন এই সেতুটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার টি20 বিশ্বকাপ আপডেট। আজ শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 12 এর মিশন। প্রতিপক্ষ এই উপমহাদেশেরই আরেক দেশ শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডের শেষ 2 ম্যাচ জিতে ছন্দে আছে টাইগাররা। বিপরীতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব নিশ্চিত করা শ্রীলঙ্কা চাইবে নিজেদের দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিতে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। বিশ্বকাপের মূল পর্ব দিয়ে 8 দলের প্রথম ম্যাচ হলেও বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য এবারের বিশ্বকাপের এটি চতুর্থ ম্যাচ। প্রথম রাউন্ডের গন্ডি পেরিয়ে এখন 2 দলের সামনেই সুপার 12-এ নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার মিশন। বাংলাদেশ তাদের কোয়ালিফায়ার রাউন্ডে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ায় টাইগাররা। নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির সাথে বড় জয় সুপার 12 খেলা নিশ্চিত করে মাহমুদুল্লাহ বাহিনী। তাই খুব স্বাভাবিকভাবেই জয়ের ছন্দ ধরে রাখতে চাইবে বাংলাদেশ।
তবে আশঙ্কাও পিছু ছাড়ছে না ডোমিঙ্গো বাহিনীর। ওপেনিং জুটিতে এখনো রানের দেখা পাচ্ছে না টাইগাররা। সেই সাথে মুশফিকের ছন্দে ফেরাটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। স্বস্তির ব্যাপার হলো বাংলাদেশের বোলিং অ্যাটাক নিয়ে। স্পিন আর পেস এই দুয়ের সমন্বয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপে ধস নামাতে চাইবে মুস্তাফিজরা। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা। 11 বারের দেখায় 7 বারই জয় পেয়েছে লঙ্কানরা, আর 4 বার মাত্র জয় পেয়েছে টাইগাররা। শেষ 2 দেখায় অবশ্য লঙ্কানদের বিপক্ষে জয়ের ছন্দ এই ম্যাচেও এগিয়ে রাখবে মাহমুদুল্লাহ বাহিনীকে। ম্যাচ শুরুর আগে টাইগার শিবিরে একটি খবর স্বস্তি দিতেই পারে। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে না লঙ্কানদের স্পিন বিভাগের সেরা অস্ত্র মাহিশ থিকসানা। প্রথম রাউন্ডে 3 ম্যাচে এই স্পিনার নিজের ঝুলিতে ভরেছেন 8টি উইকেট। এদিকে শ্রীলঙ্কাও প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ জিতেই জায়গা করে নিয়েছে সুপার 12-এ। তাছাড়া আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে জয় বাড়তি প্রেরণা যোগাবে লঙ্কান শিবিরে। গালিব ইমবেরিয়াজ, নিউজ 24। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর লড়াইয়ের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে 118 রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। 119 রানের টার্গেটে ব্যাট করে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ব্যাট করতে নেমে অজি 2 ওপেনার দ্রুতই সাজ করে ফেলেন। পরে স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েলের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এরপর স্টয়নিসের 24 ও ম্যাথু ওয়েডের 15 রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে বিশ্বকাপের ইতিহাসে সবথেকে কম 55 রানে অল আউট হয় উইন্ডিজরা। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে জয় পায় ইংলিশরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক, মহাসচিব হয়েছেন দীপ আজাদ। শনিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। ঢাকা সহ সারা দেশের 10 কেন্দ্রে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ হয়। এবারে নির্বাচনের জন্য গঠিত 6 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরজার। বিএফইউজের নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও 4 নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 34 জন প্রার্থী। রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল জিএম পাড়া এলাকায় পুড়ে গেছে কেমিক্যাল ও ফেব্রিক্সের একটি 3তলা মার্কেট। জ্যোতি লেইকার নামক ওই মার্কেটে রাত 9:30টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস জানায় আগুনে কোনো হতাহত হয়নি, তবে মার্কেটের নিচ তলায় কেমিক্যাল ও দোতলায় ফেব্রিক্স ও রেক্সিনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের 3য় তলার ইলেকট্রনিক ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। কেমিক্যালের গোডাউন থেকে আগুন লেগেছে বলেও প্রাথমিকভাবে জানায় তারা। মার্কেটের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দেশে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 278 জন, মারা গেছেন 9 জন। শনাক্ত রোগী এবং মৃত্যুর সঙ্গে 24 ঘন্টায় বেড়েছে করোনায় রোগী শনাক্তের হারও। এ সময় রোগী শনাক্তের হার 1.85%। শুক্রবার রোগী শনাক্তের হার ছিল 1.36%। 24 ঘন্টায় নতুন শনাক্ত 278 জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্ত হয়েছেন 15,67,417 জন, আর মারা যাওয়া 9 জনকে নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেবে এ পর্যন্ত মোট 27,814 জন মারা গেছেন। বাড়ছে শিশুদের টিকা প্রয়োগের দীর্ঘসূত্রিতা। 10 অক্টোবর শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধু পরীক্ষামূলকভাবে দেয়াতেই আটকে আছে সে কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে শিশুদের টিকা প্রয়োগের জন্য যে তালিকা চাওয়া হয়েছে তা এখনো হস্তান্তর করেনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আর মাওসি পরিচালক বলছেন, পুরো তালিকা প্রস্তুত সময় সাপেক্ষ হলেও 30 অক্টোবর থেকে শুরু করা যাবে টিকা প্রয়োগ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত।
10 অক্টোবর সংবাদ সম্মেলন করে শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর ঠিক 4 দিন পর 14 অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের প্রয়োগ করা হয় করোনা টিকা। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এই কার্যক্রমের আর কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় নিউজ 24 জানতে চায় কবে নাগাদ শুরু হবে শিশুদের টিকা প্রয়োগ। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক জানান, স্কুলের শিশুদের চূড়ান্ত তালিকার অপেক্ষায় স্বাস্থ্যসেবা বিভাগ। লিস্টিং করে দিলে তখন ওই সংশ্লিষ্ট স্কুল তাদের রেজিস্ট্রেশন করে আমরা যে জায়গায় টিকা দেওয়ার জন্য আমাদেরকে যে জায়গাটা দেওয়া হবে সেখানে গিয়ে আমরা টিকা দিয়ে তারপরে আমরা এক্সপ্লোর করছি। আর ওরাও যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে গিয়ে দেয়নি, দে আর ওয়েটিং ফর দ্যাট। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে নিউজ 24-কে জানান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তালিকা পাওয়াটা সময় সাপেক্ষ হলেও 30 অক্টোবর থেকে শুরু করা যাবে টিকা প্রয়োগ। প্রতিদিন টিকা প্রয়োগ করা যাবে অন্তত 50,000 শিক্ষার্থীকে। তালিকা প্রস্তুত হচ্ছে, সেই তালিকা আমরা আবার আইসিটি মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। সেখানে সুরক্ষা অ্যাপে আমাদের শিক্ষার্থীরা যেন রেজিস্ট্রেশন করতে পারে। আমরা তো আশা করছি 30 তারিখের মধ্যেই আমরা শুরু করার মতো প্রস্তুতি নিয়ে ফেলতে পারব। হাতে থাকা 60 লাখ ফাইজারের টিকা দেশের 30 লাখ শিশুকে দিতে প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন অপেক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত তালিকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এইচএসসি পরীক্ষা আছে, এই মুহূর্তে নতুন করে আর ক্লাস বাড়ানোর সুযোগ নাই, কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে। যারা এই সরকারের বিরুদ্ধে, যারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, তারা একজোট হয়েই নানানভাবে তারা নানান অপকর্ম করছে এবং এটা আজকে বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয় ভর্তি পরীক্ষায় এবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শনিবার ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তিনি কথা বলেন। ঘ ইউনিটের এক আসনের জন্য লড়ছেন 74 জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা 1 লাখেরও বেশি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। পরীক্ষার প্রশ্ন কঠিনও হয়নি, সোজাও হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে একথাই জানালেন শিক্ষার্থীরা। প্রশ্ন সহজও ছিল না, কঠিনও ছিল না, মাঝামাঝি হয়েছে। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। একটা লং গ্যাপের পর আমরা কোনো কাজে আমরা কনসেন্ট্রেট করতে পারি না, হয়তো এই কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে। এবছর ঘ ইউনিটে 1570 আসনের বিপরীতে আবেদন করেন 1,15,881 জন। সেই হিসেবে প্রতি আসনের জন্য 74 জন শিক্ষার্থী লড়াই করছেন। এবারই প্রথম 8 বিভাগের বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে। এটা খুবই ভালো একটা পরিকল্পনা যে সরকার এরকম করেছে। ঢাকা ইউনিভার্সিটি তো রেজাল্ট অনেক দেরি করে দেবে, এখন চিটাগাং আবার যাইতে হবে। এটা রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত তো নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই মুহূর্তে মনে হচ্ছে না যে কোনো ধরনের কোনো অনিয়ম বা এরকম ধরনের কোনো স্ক্যাম আছে। ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। আইনশৃঙ্খলার ভূমিকা আছে, বিশ্ববিদ্যালয়ে তাদের দায়িত্ব পালন করছে। যারা বিভিন্ন জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছিল তাদের ভর্তি বাতিল করা হয়েছে। যে চক্র এই পিছনে বিভিন্ন জালিয়াতি চক্রের হোতা যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এবছরের যে ভালো ব্যবস্থাপনা, ভালো পরীক্ষা গ্রহণ, তার পিছনে অনেকগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট মিলে গড়ে প্রতি সিটের জন্য আবেদন করেছেন 45 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নিত্যপণ্যের বাজার নিয়ে চরম দুর্ভোগে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। রাজধানীর বাজারে কোনো সবজিই মিলছে না 50 টাকার কমে। শনিবার রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে এখনো গুনতে হচ্ছে 60 টাকা। এছাড়া খুচরা বাজারে হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 40 টাকায়। রান্নার নিত্য অনুষঙ্গ সয়াবিন তেল লিটার প্রতি বেড়েছে আরো 7 টাকা। এখন 160 টাকায় কিনতে হচ্ছে 1 লিটার সয়াবিন তেল। ভোক্তাদের অভিযোগ, করোনাকালে আয় কমলেও দাম নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেই সরকারের। বিক্রেতারা বলছেন, দাম কমছে না, বরং প্রতিনিয়ত চড়া হচ্ছে নিত্যপণ্যের বাজার।
বন্যায় ফসল হারিয়ে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ। সামনের দিনগুলি কিভাবে যাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা। চরে আবাদ করা আমন ধান সহ সব আগাম ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চরের চাষিরা। লালমনিরহাট থেকে রেজাউল করিম মানিকের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক বিঘা জমিতে আমন ধান আবাদ করেছিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চর রুদ্রেশ্বর গ্রামের সাইদুর রহমান। একদিনের বন্যায় তার সব ফসল নষ্ট হয়ে গেছে। ধানের ফসল এমন হয়ে গেছে দেখেন সম্পূর্ণরূপেই নিচের দিকে মাটির তলে গেছে। এই ধানটা যার হবে আর যে হবে সেটা আল্লাহ ভালো জানি না। এখন আমরা কি করে যে চলবো, এখন আমাদের কোনো উপায়ই দেখি না। কৃষি বিভাগ বলছে আকস্মিক বন্যায় লালমনিরহাটের 5টি উপজেলার নদীর তীরবর্তী 16টি ইউনিয়নের 2995 হেক্টর জমির আমন ধান ও সবজি সহ অন্যান্য ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা জানান, দ্রুত সরকারি সহায়তা না পেলে পরিবার সহ বেঁচে থাকা কষ্টকর হবে। আমাদের এক রাত্রে বন্যায় আমরা 2 বিঘা জমি আবাদ করছিলাম, মানে ভেঙে চুরমার হয়ে গেছে, আবাদ সব নষ্ট হয়ে গেছে। সারা বছর আমি কি করবো আর কি খাবো, ছেলে বউ বাঁচারিয়ে, এটা একটা টেনশনের মধ্যে পড়ছে। এখন ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার কথা বলেছে কৃষি বিভাগ। কিছু কিছু জায়গায় এখনো পানি নামতেছে খুব ধীর গতিতে, কিন্তু যেগুলো খুব দ্রুত নেমে গেছে সেইগুলো কিন্তু কাদা লেগে আছে। এটা যদি শুধু পানি স্প্রে করে দেওয়া যায়, মানে ধুয়ে দেওয়া, গাছটাকে ধুয়ে দেওয়া আর কি, অথবা যদি একটা এই সময় বৃষ্টিও হয়, তাতে করে ওই সমস্ত ফসলগুলি কিন্তু কিছুটা হলে রক্ষা পাবে, মানে এতে করে কিছু ফলন কিছু পাওয়া যাবে। প্রতি বছর তিস্তাপাড়ের কৃষকদের একই রকম বাস্তবতার শিকার যেন আর হতে না হয়, সে ব্যাপারে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক। 3 দিনের কাশ্মীর সফরে গিয়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাম্প্রতিক জঙ্গিরা উপত্যকার শিখ ও হিন্দু সংখ্যালঘুদের হত্যার নিশানা করা শুরু করেছে, তাতে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্র। এমন অবস্থার মাঝে 23 থেকে 25 অক্টোবর 3 দিনের সফরে জম্মু কাশ্মীর রয়েছেন অমিত শাহ। শ্রীনগরের যুব ক্লাবের সদস্যদের উদ্দেশ্য করে দেওয়া ভাষণে অমিত শাহ জানিয়েছেন, আসন পুনর্বিন্যাস এবং আয়োজিত নির্বাচনের পর রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেওয়ার পর এটি তার প্রথম সফর। এই সফরকে কেন্দ্র করে হামলার আশঙ্কা থাকায় শ্রীনগর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়ে 800 জনেরও বেশি বন্দীকে ছাড়িয়ে নিয়েছে বন্দুকধারীরা। স্থানীয় সময় গত শুক্রবার রাতে দেশটির ওো রাজ্যের একটি কারাগারে এই ঘটনা ঘটে। শনিবার এক বিবৃতিতে কারাগারের কর্তৃপক্ষ জানায়, হামলাকারীদের কাছে ভারী অস্ত্র ছিল। তাদের সঙ্গে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এক পর্যায়ে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 575 জন বিচারের অপেক্ষায় ছিলেন। নাইজেরিয়ার এবছর এ নিয়ে 3 বার এমন ঘটনা ঘটল। তুরস্কের কারাবন্দী সমাজসেবক ও কর্মী ওসমান কাভালার মুক্তির দাবি জানানো পশ্চিমা 10 দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 10 রাষ্ট্রদূতকে বহিষ্কারে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। 2013 সালে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদে অর্থায়ন এবং 2016 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে সংশ্লিষ্টতার দায়ে গত 4 বছর ধরে কারাবন্দী আছেন কাভালা। গেল 18 অক্টোবর এক যৌথ বিবৃতিতে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা কাভালার মামলার ন্যায় বিচার, দ্রুত সমাধান এবং জরুরি মুক্তির আহ্বান জানান। এরপরেই এমন ঘোষণা দিলেন এরদোয়ান। আগামী 26 নভেম্বর কাভালার বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এবারে বিনোদনের খবর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সারা জাগানো চলচ্চিত্র নোনা জলের কাব্য এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। বড় খবর, চলচ্চিত্র উৎসবের গণ্ডি পেরিয়ে নোনা জলের কাব্য এবার যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26-এ। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার
সুমিত তার প্রথম চলচ্চিত্রে তুলে ধরেছেন দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সামাজিক ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতির প্রসার এবং পরিবেশের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন রোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চলচ্চিত্র। এমন বিশ্বাস নিয়েই নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র নোনা জলের কাব্য। ঝড়ের সময় তোমরা কইছিলে ঝড়ে তো মনে হয় সব নিয়ে গেছে। এই উপলক্ষে বিস্তারিত জানাতেই শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন। জানানো হয় বিভিন্ন আন্তর্জাতিক উৎসবগুলোতে ঘোরা নোনা জলের কাব্য দেশের দর্শকরা দেখতে পাবেন ২৬ নভেম্বর। নোনা জলের কাব্য ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল গত অক্টোবরে ৬৪তম BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে, এবং তারপর আমরা একে একে বুসান, গুটেনবার্গ, সিঙ্গাপুর, সিয়াটেল এবং সম্প্রতি আমরা সাও পাওলো ফিল্ম ফেস্টিভ্যালে চান্স পেয়েছি। সো অনেক বড় বড় ফেস্টিভ্যালে এটি যাচ্ছে। বাংলাদেশে নোনা জলের কাব্য সিনেমার পরিবেশক স্টার সিনেপ্লেক্স। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনুভা তিশা। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব। নতুন এবং পুরনোর যে এই সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে এই ফিল্মের গল্প এগিয়ে যায়। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী। এটা বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের একটি উপকূলীয় অঞ্চল, সেখানকার প্রান্তিক মানুষের গল্প। ২০১৬ সালে সিনেমাটির চিত্রনাট্য ভারতের কো-প্রডিউসার বাজারে নির্বাচিত হয়েছিল। ২০১৮ সালে চিত্রনাট্যের জন্য সিনেমাটি পেয়েছিল স্পাইক লি রাইটিং গ্রান্ট। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।